আজকের গল্পটা শ্মশানের তান্ত্রিক। রাত ঠিক 2:17। শ্মশানের ভাঙা বাড়িটার ভেতরে একটা লাশ বসেছিল। শুয়ে না, বসে, চোখ দুটো খোলা, মুখে এমন একটা ভয় যেন মরার আগেও কিছু একটা দেখেছিল। লাশটার ঠিক পেছনের দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে লেখা ছিল, ও এখনও এখানে। এই ঘটনাটা কোনো বানানো গল্প না, এটা ঘটেছিল আমাদের পাশের গ্রামে। এই ঘটনার পর টানা 3 রাত গ্রামে কেউ ঘুমাতে পারেনি, কারণ প্রত্যেক রাতেই শ্মশানের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসত। কেউ যেন মাটির ভেতর থেকে নখ দিয়ে উঠতে চাইছে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান আছে। দিনে জায়গাটা খুব সাধারণ, লোকজন যাতায়াত করে, পাশ দিয়ে পথ চলে গেছে। কিন্তু সূর্য ডুবলেই ওখানে যাওয়ার সাহস কাউর থাকে না, কারণ শ্মশানের ঠিক পাশেই একটা ভাঙা বাড়ি ছিল। সেই বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত, কিন্তু গ্রামের লোকেরা জানত ওটা পুরোপুরি খালি না। লোকজন তাকে নাম ধরে ডাকত না, শুধু বলতো ওই লোকটা। রাত 12টার পর ওর বাড়ির ভেতর থেকে কখনো মন্ত্র শোনা যেত না, শোনা যেত মানুষের কান্না। কেউ বলতো নারীর কান্না, কেউ বলতো বাচ্চার, কিন্তু গ্রামের বুড়োরা বলতো কান্নার ফাঁকে ফাঁকে একটা পুরুষ কণ্ঠ ফিসফিস করে বলে, আরও একজন চাই। এই কথাটা শোনার পর লোকজন বুঝে গিয়েছিল ওটা কোনো সাধারণ মানুষ নয়। এই ঘটনাটাকেই গ্রামের সবাই আজও চেনে একটা নাম দিয়ে, শ্মশানের তান্ত্রিক। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক রাতে। গ্রামের এক ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। নাম ছিল রতন। শেষবার তাকে দেখা গিয়েছিল রাত 11:30টার দিকে। সে নাকি তার বন্ধুকে বলেছিল, শ্মশানের দিক থেকে কেউ আমাকে ডাকছে। বন্ধু হেসে উড়িয়ে দেয়, কিন্তু রতন আর ফিরে আসে না। পরদিন ভোরে পুরো গ্রাম শ্মশানের দিকে যায়। শ্মশানের মাঝখানে মাটির ওপর একটা গোল দাগ, সিঁদুর দিয়ে আঁকা। গোলটার মাঝখানে ছিল এক জোড়া চটি, ভাঙা নখ আর রক্তে ভেজা মাটি। কিন্তু রতনের দেহ কোথাও ছিল না। সেদিন সন্ধ্যায় কয়েকজন সাহস করে ভাঙা বাড়িটার দিকে যায়। দরজাটা ভেতর থেকে খোলা ছিল। ঘরের ভেতরে ঢুকেই তাদের বুক কেঁপে ওঠে। ঘরের মাঝখানে একটা লাশ বসে আছে, চোখ খোলা, মুখে জমে থাকা ভয়। আর তখনই একজন চিৎকার করে ওঠে, কারণ সে দেখে লাশটার নখে এখনো কাদা লেগে আছে, যেন সে কিছুক্ষণ আগেই মাটি খুঁড়েছে। ঠিক তখনই ঘরের পেছনের দেয়ালে নখ দিয়ে আঁচড় কেটে আর একটা লাইন ফুটে ওঠে, ও এখনো এখানে। বাইরে থেকে শ্মশানের দিক থেকে একটা আওয়াজ ভেসে আসে, আরও একজন চাই। সবাই দৌড়ে পালায়, কিন্তু কেউ খেয়াল করে না ভাঙা বাড়ির ভেতরে লাশটার চোখ ধীরে ধীরে নড়ে উঠছিল। সেই রাতেই গ্রামের আরেকজন নিখোঁজ হয়। নাম ছিল মদন। সে ছিল রতনের মামা। রতন নিখোঁজ হওয়ার পর সারা দিন শ্মশানের আশেপাশে ঘুরছিল। রাত প্রায় 12টা। হঠাৎ সে বাড়ি ফিরে এসে তার বউকে বলে, আমি ওকে ডাকতে শুনেছি। বউ ভেবে নিয়েছিল শোকের মাথায় পাগল হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই মদন দরজার দিকে তাকিয়ে থেমে যায়। সে ফিসফিস করে বলে, ওই দেখ, ভাঙা বাড়িটার দিক থেকে কে যেন হাত নাড়ছে। তারপর সে আর একটা কথাও বলে না, চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ফেরে না। পরদিন ভোরে গ্রামে কানাঘুষা শুরু হয়। 2 রাত 2 জন নিখোঁজ। শ্মশানের দিক থেকে সারা রাত একটা আওয়াজ, কেউ যেন মাটি খুঁড়ছে। গ্রামের বুড়োরা তখন বলে, এবার আর দেরি করা যাবে না, ও জেগে উঠেছে। সেদিন বিকেলে গ্রামের সবচেয়ে বয়স্ক লোক নবীন কাকু সবাইকে ডেকে বসায়। সে কাঁপা গলায় বলে, অনেক বছর আগে এই শ্মশানে একজন তান্ত্রিক থাকত। মরা মানুষের আত্মা সে বাঁধতে পারত, কিন্তু শেষ দিকে ও পাগল হয়ে গিয়েছিল। ও বিশ্বাস করত যত বেশি প্রাণ নেবে তত শক্তি বাড়বে। নবীন কাকু বলে, এক রাতে ও নিজের শিষ্যকেই বলি দিয়ে দেয়। তারপর গ্রামের লোকেরা ওকে জীবন্ত পুড়িয়ে মারে এই ভাঙা বাড়িটার ভেতরেই। সবাই চুপ। নবীন কাকু শেষ কথা বলে, ও মরেনি, ও আটকে আছে। সেই রাতেই গ্রামের 5 জন পুরুষ একসাথে যায় ভাঙা বাড়িটার দিকে, হাতে লণ্ঠন, মুখে মন্ত্র।
ঘরের ভেতরে ঢুকেই তারা দেখে লাশটা আর আগের জায়গায় নেই। ঘরের মেঝেতে মাটির ঢিবি, যেন কেউ ভেতর থেকে উঠে এসেছে। হঠাৎ লণ্ঠন নিভে যায়। অন্ধকারে একটা কণ্ঠ হেসে ওঠে, এতদিন পরে আবার এসেছিস। একজন চিৎকার করে দৌড় দেয়, কিন্তু দরজায় পৌঁছেই সে থেমে যায়, কারণ দরজার সামনে মদন দাঁড়িয়ে, চোখ দুটো ফাঁকা, মুখে কোনো ভাব নেই। সে ধীরে ধীরে বলে, ও আমাকে ছাড়েনি। ঠিক তখনই ঘরের মেঝে ফেটে একটা হাত বেরিয়ে আসে, তারপর আরেকটা। মাটি ভেঙে একটা ছায়া উঠে দাঁড়ায়। কেউ স্পষ্ট মুখ দেখতে পায় না, শুধু শোনা যায়, আরও একজন চাই। সেই রাতের পর ভাঙা বাড়িটা পুরোপুরি পুড়ে যায়। পরদিন সকালে শ্মশানে কিছুই ছিল না, না লাশ, না দাগ। কিন্তু গ্রামে আজও একটা কথা বলা হয়, রাত ঠিক 2:17 যদি শ্মশানের দিক থেকে কারো নাম ধরে ডাক শোনো, কখনো পিছনে তাকাবে না, কারণ ডাকটা মানুষের নয়। ভাঙা বাড়িটা পুড়ে যাওয়ার পর গ্রামটা কিছুদিনের জন্য শান্ত হয়েছিল। কেউ নিখোঁজ হয়নি, রাতের আওয়াজও বন্ধ ছিল। লোকজন ভাবতে শুরু করেছিল সব শেষ, কিন্তু নবীন কাকু বলেছিল, ও আগুনে যায় না, ও শুধু জায়গা বদলায়। তার কথা তখন কেউ গুরুত্ব দেয়নি। 1 সপ্তাহ পর গ্রামের পুকুর পাড়ে একটা গাছ হঠাৎ শুকিয়ে যায়। সবুজ পাতা এক রাতের মধ্যে কালো। তার নিচে মাটির ওপর একটা পরিচিত দাগ, সিঁদুর দিয়ে আঁকা একটা গোল, ঠিক শ্মশানের মতোই। সেদিন রাতেই গ্রামের এক বাচ্চা ঘুমের মধ্যে উঠে বসে, চোখ খোলা কিন্তু তাকিয়ে আছে শূন্যে। সে ফিসফিস করে বলে, ও পুকুর পাড়ে গেছে। এই কথা শোনার পর নবীন কাকু আর দেরি করেনি। সে বলে, এবার যদি শেষ না করি, ও এক এক করে সবাইকে নেবে। পরদিন ভোরে গ্রামের 10 জন লোক একসাথে জড়ো হয়। তাদের সঙ্গে ছিল একজন সাধু, বয়স অনেক, চোখে অদ্ভুত শান্তি। সাধু শুধু একটাই কথা বলে, ওকে মাটিতে ফেরাতে হবে, যেখানে ওর জন্ম হয়েছিল। রাত নামার পর সবাই পুকুর পাড়ে যায়। চারদিকে কুয়াশা, জল একদম স্থির। হঠাৎ জলের মাঝখানে বুদবুদ উঠতে শুরু করে। একটা গলা শোনা যায়, এতদিন পরে আবার ডাকতে এলি। সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। ঠিক তখনই জল ফেটে একটা ছায়া উঠে আসে। এবার সবাই ওকে স্পষ্ট দেখে, শুকনো শরীর, চুল এলোমেলো, চোখ দুটো লাল। ওই লোকটাই তান্ত্রিক। সে হাসে, হাসিটা মানুষের না। সে বলে, আমি এখানেই থাকব, আরও চাই। ঠিক তখনই নবীন কাকু একটা পুরনো কাপড় বের করে। ওটা ছিল তান্ত্রিকের শিষ্যের। সাধু চিৎকার করে বলে, এখন। কাপড়টা আগুনে ফেলা হয়। তান্ত্রিক চেঁচিয়ে ওঠে, চারদিক কেঁপে ওঠে, জল কালো হয়ে যায়। একটা বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে ছায়াটা মাটির ভেতর টেনে নেওয়া হয়। সব শান্ত, কুয়াশা সরে যায়, পুকুরের জল আবার স্বাভাবিক। সাধু শুধু বলে, ওকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু মনে রেখো, এই বাঁধন চিরদিনের নয়। সেদিনের পর গ্রামে আর কেউ নিখোঁজ হয়নি। শ্মশানও আগের মতোই আছে। কিন্তু আজও গ্রামের লোকেরা বলে, রাত 2:17 যদি হঠাৎ কারো নাম ধরে ডাক শোনো, কখনো উত্তর দিও না, কারণ কিছু ডাক আজও মাটির নিচ থেকে আসে। আর সেই ডাকের শেষে একটাই কথা শোনা যায়, আরও একজন চাই। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।
এই গল্পটা শুনে যদি আপনার নিজের জীবনের কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি সেগুলো পড়ি। আর যদি চান আপনার গল্প আমি ভিডিওতে বলি তাহলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। পরের পার্টে এই গল্প আরও ভয়ঙ্কর হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন।